এইখানে গভর্নমেন্টের ডিএজি সাহেব বোধহয় 1 উইক টাইম চেয়েছিল, পরে দিয়েছিল। তো সুতরাং খায়রুল হক সাহেবের লয়ারদেরও এত উত্তেজিত হওয়ার দরকার ছিল না, আর অ্যাটর্নি জেনারেল অফিসেরও আরো রেস্ট্রেইন থাকতে। আর ছবির জন্য আপনি অবাক হবেন, আমি দিল্লিতে গিয়েছি, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ভিতরে কোনো সাংবাদিক অ্যালাউ না। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের লয়াররা মেইন গেটের বাইরে, আপনি তাদের ইন্টারভিউ দেখবেন। পাকিস্তানও তাই, মেইন গেটের বাইরে এসে ইন্টারভিউ দেয়। যদি ওই 3 জোটের রূপরেখা এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের 25% দফা বা 20%ও নিজেরা যে অঙ্গীকার করেছিল সেটা যদি বাস্তবায়ন করত, তাহলে আমার এত রক্তক্ষয় হতো না। কোর্ট, সুপ্রিম কোর্ট বা যে কোনো কোর্ট, এটা হচ্ছে আমি বলি সোশ্যাল হসপিটাল। এইখানে স্যানিটি, এইখানে শান্তি বজায় রাখা, এখানে আর্গুমেন্ট হবে, লয়ের মাধ্যমে যুক্তি তর্ক হবে। আপনার মনে আছে কিনা, যখন বিগত সরকারের ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার 14 দলের মাফিয়া শরিকরা শুট অ্যাট সাইট অর্ডার দিল ছাত্রদের দেখা মাত্র, তখন কয়েকজন আমাদের বন্ধু আইনজীবী তারা একটা মামলা করলেন যে ছাত্রদের উপর এই শুট অ্যাট সাইট করা যাবে না, আইন অনুযায়ী পালন করতে হবে। তো সেই দিন যারা করেছিলেন তাদের একজন এখন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল, একজন মাননীয় বিচারপতি হয়েছেন, আরো 2-3 জন ভালো আইনজীবী ইয়াং সিনিয়র মিলে। তো আমরা তখন, আমি আমার যে সংগঠন সংবিধান সংরক্ষণ কমিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বাংলাদেশ লয়ার্স কাউন্সিল, জাসদের যে অংশটা জনগণের আন্দোলনের সঙ্গে ছিল, জাসদের আইনজীবী সহ বিভিন্ন আইনজীবী সংগঠন মিলে আমরা তখন ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আমি কেন্দ্রীয় সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলাম। এবং তারও আগে তাপসের বিরুদ্ধে কন্টেম মামলা করা, আজকের দিনে বসে এটা বোঝা যাবে না যে শেখ ফজলিনুর তাপসের বিরুদ্ধে কন্টেম মামলার বাদী হওয়া, এটা ইব্রাহিম খলিল বুঝতে পারবে, আফসারি ভাইও বুঝতে পারবেন। এবং সেদিন আমাদের সংগঠনের সভাপতি জনাব শাহ আহমেদ বাদল, আহ্বায়ক আমাদের এসসিবিএ সংবিধান সংরক্ষণ কমিটি, উনি বাদী হয়েছিলেন, এবং মহসিন রশিদ, আমি, জনাব রুহুল কুদ্দুস কাজল, অন্যান্যরাও ছিলেন, কায়সার কামাল সাহেব। কিন্তু আমরা চেম্বার জজে, তদানীন্তন চেম্বার জাজে আমরা মানে ঢুকতেই পারছিলাম না। আওয়ামী লীগের দলীয় অ্যাটর্নি জেনারেল অফিস যেভাবে চেম্বার জজ বন্দি করে ফেলেছিল, যে আমি এবং আমাদের বন্ধু রুহুল কুদ্দুস কাজল, বারের সাবেক সেক্রেটারি, বার কাউন্সিলের নেতা, বর্তমান চেয়ারম্যান বোধহয় কোন কমিটির, এবং মহসিন রশিদ সাহেব, উনি তখন তখন বারে আমরা যে একটা পাল্টা কমিটি করেছিলাম আইনজীবীরা তলবি সাধন সভার মাধ্যমে, ওই অ্যাডহক কমিটির উনি সংগ্রামী আহ্বায়ক। তো আমরা সেখানে প্রায় একেবারে, আফসারি ভাই মনে হয় আপনারা ছোটবেলায় দেখেছিলেন কিনা, আপনারা খেলা দেখতে যেতেন কিনা, আমি খুব যেতাম ঢাকা স্টেডিয়ামে। তো ওখানে একটা গল্প ছিল যে আপনি যদি স্থির হয়ে দাঁড়ায় থাকেন স্টেডিয়ামের একদম শেষ প্রান্তে, মাথা যদি ঠিক রাখেন, ধাক্কা চোটে আপনি কখন গুলিস্তানের উত্তর গেটে এসছেন টের পাবেন না, সরি বাইতুল মোকাররমের উত্তর গেটে এসছেন। ওরকম ভিড় ঠেলে আমরা সেদিন মামলা করে বের হওয়ার সময় অকথ্য স্লোগান, আওয়ামী লীগের ডিএজিরা, আমরা সংগোপনে এইটাকে এড়িয়ে গেছি যে আমাদের হিয়ারিং করতে হবে এবং আমরা এই ফাঁদে পা দেব না। তো সুতরাং এগুলো কখনোই কাম্য না। শেখ হাসিনা বা আগেকার বিচার বিভাগ বা আগেকার অ্যাটর্নি জেনারেল অফিস যা করেছে, এইটা হচ্ছে আমাদের স্বাধীন বিচার বিভাগের জন্য, গণতন্ত্রের জন্য, সভ্যতার জন্য একটা বিশাল পাপ। আজকে বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলায় যারা কোয়াশিং এর পিটিশন নিয়ে গেছে, ধরেন 3-4 ডাবল খুনের আসামি, চতুর্থ খুনের আসামি, রেপ মামলার আসামিরাও জামিনের জন্য যায়, এটাই সভ্যতা। এইখানে গভর্নমেন্টের ডিএজি সাহেব বোধহয় 1 উইক টাইম চেয়েছিল, পরে দিয়েছিল। তো সুতরাং খায়রুল হক সাহেবের লয়ারদেরও এত উত্তেজিত হওয়ার দরকার ছিল না, আর অ্যাটর্নি জেনারেল অফিসেরও আরো রেস্ট্রেইন থাকতে হবে। কারণ আমরা আওয়ামী লীগ আমলে যা ঘটেছে আমরা তার পুনরাবৃত্তি দেখতে চাই না। আইন চলবে আইনের গতিতে। এবং যখন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা, অন্যতম না মূল নেতাই সবার কাছে, মানে ধরেন যারা আমরা বিএনপি করি না, বিএনপির সঙ্গে বন্ধু সংগঠন, আমরাও মানি, এবং সমাজের সবাই এখন, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মতো গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা, ওনাকে দেখবেন
সবচাইতে গত 15 বছরে হাসিনার ফ্যাসিস্ট আমলের সবচাইতে নির্যাতনের শিকার তিনি। তার ছেলে মারা গেছে, তার আরেক ছেলে বিদেশে আসতে দেয় না, তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করেছে, তাকে একটা হাস্যকর মামলায় 5 বছরের জেল, আবার হাইকোর্ট 10 বছরের জেল দিয়েছে, মারা যাচ্ছে ট্রিটমেন্টের জন্য, জীবন চলছে না। সেখানে সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী অসভ্যের মতো বলছে যে কই কিছু হচ্ছে না, মানে এত সভ্যতা বিরোধী কথা। কিন্তু আমার চোখে পড়েনি বেগম খালেদা জিয়া এই যে জনগণের এই গণ আন্দোলনের পর একটি কথাও তিনি বিগত ফ্যাসিস্ট সম্পর্কে বলেছেন। এখানেই হচ্ছে খালেদা জিয়ার সঙ্গে অন্যদের পার্থক্য। ঠিক যেরকম তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকেও দেখলাম বিএনপির, খুব সম্ভবত বোধহয় আমি চেম্বারের ফাঁকে ফাঁকেই সব নিউজগুলো দেখছিলাম, খুব সম্ভবত বোধহয় রাজশাহী জেলা সম্মেলনে বিএনপিতে উনি একদম সুন্দর করে বলছিলেন যে আপনারা গার্জিয়ান বোঝেন তো, মানে হচ্ছে বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের গার্জিয়ান, তো আপনারা খেয়াল রাখবেন সবাই যেন মানে আইনের মধ্যে থাকে। এবং ওনার একটা কথা দেখলাম ঢাকার রাস্তায় স্লোগান আকারে বিএনপিরা প্রচার করছে, শব্দটা আমার খুব ভালো লেগেছে, যে জনগণকে পাশে রাখুন, জনগণের পাশে থাকুন। কাজে আমরা কেউই যেন কোনো অবস্থাতে এমন কিছু করি না যেটা মানুষ কম্পেয়ার করে যে তা আগের আমলে এই হতো, এই আমলে এই হতো। এইটা হলো একটা বিষয়। আবার আরেকটা বিষয়ও আছে, ইব্রাহিম খলিল আমার তরুণ আইনজীবী হলো, খুবই সংগ্রামী, আমি ওকে খুব সম্মান করি এবং অগ্রজ অনুজ হিসাবে স্নেহ করি। কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে কোর্ট রুম ল্যাঙ্গুয়েজ। ইব্রাহিম খলিল অনেক সময় কোর্টে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাও হয়। ধরেন ইব্রাহিম একদিকে আছে রাষ্ট্রপক্ষে, আমি আছি আরেক পক্ষে, হয়তো দেখা যাবে একটা মামলা নিয়ে তর্ক হবে। কাজে এখন একটা গাইডলাইন তৈরি করার সুযোগ এসছে যে আপনি কোর্ট রুম ল্যাঙ্গুয়েজকে কতটুকু বাইরে আসতে দেবেন, কতটুকু আপনি খবর দেবেন। আমি সেন্সরের কথা বলছি না। অনেক সময় জজ সাহেবও আমাদের সঙ্গে রাগ করে, হয়তো আমাকে ইব্রাহিমকে বকে দিল যে মিস্টার ইব্রাহিম, মিস্টার মামুন, ইউ ডোন্ট নো ল। হয়তো আমরা তা না, আমরা দুজনই কম বেশি আইন জানি, কিন্তু জজ সাহেব রাগের মাথায় বলেছে। এটাকে বলে আমাদের লিগাল অ্যারেনায় এটাকে বলে কোর্ট রুম ডিসকাশন। এইটা ইন্ডিয়াতেও আছে, পাকিস্তানে আছে, অন্যান্য দেশে আছে। এগুলো নিউজ দেওয়ার আগে এগুলো স্ব লয়ারদের কাছ থেকে শুনে নেয়। এখন আমাদের হয়েছে কি, আমি হয়তো এই দোষে দুষ্ট, সবাই এত মিডিয়ার আর ছবির জন্য আপনি অবাক হবেন, আমি দিল্লিতে গিয়েছি, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের ভিতরে কোনো সাংবাদিক অ্যালাউ না। ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের লয়াররা মেইন গেটের বাইরে, আপনি তাদের ইন্টারভিউ দেখবেন। পাকিস্তানও তাই, মেইন গেটের বাইরে এসে ইন্টারভিউ দেয়। এবং এটাও একটা, আমি শেষ করছি, এটারও একটা ব্যাড ইফেক্ট শুরু হয়েছিল আমার দেখা মতে। আগে এরকম ছিল না, আগে আমাদের লয়াররাই কোর্ট রিপোর্টার ছিল। ইব্রাহিম এসে পেয়েছেন কিনা জানি না। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বা আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা আছে। ইম্পর্টেন্ট ইভেন্ট হলে বাইরে থেকে সাংবাদিক আসে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আগে রিপোর্টার। আমি মনে করি কোর্ট রিপোর্টার আগে লয়ারদের হওয়া উচিত, তারপরে বাইরে থেকে রিপোর্টার আসবে। তাহলে কোনটা মানে সেন্সেশন ক্রিয়েট করে লাভ নেই। সুতরাং এটা আমি মনে করি না খুব বেশি হাইলাইট করার বিষয়। এগুলো কোর্টরুমে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়। তো রোববারে 11টার সময় মামলা ফিক্স রেখেছে, আমাদের সম্মানিত অ্যাটর্নি জেনারেল নিশ্চয়ই আসবেন বা অ্যাডিশনাল, তারাই হিয়ারিং করবে, ওনাদের অনেক ধন্যবাদ পক্ষে লয়ার হবে। আমি খালি একটা কথা বলে শেষ করি, আমার একটা বেদনা আছে, সেটা হচ্ছে এই সরকারের নানা সীমাবদ্ধতা থাকতেই পারে, হিউম্যান বিং, কিন্তু যেটি করা দরকার ছিল এখনো সময় শেষ হয়নি, আরো কয়েক মাস আছে। বিচার বিভাগকে কারা ধ্বংসের দ্বার প্রান্তে আনলো, এইটা একটা 3 সদস্যের বা 5 সদস্যের বারের আইনজীবী শ্রদ্ধাভাজন সাবেক অবিতর্কিত প্রধান বিচারপতি 2-1 আছেন যারা বিতর্কের মধ্যে নাই, এবং প্রশাসনের আইন মন্ত্রণালয়ের লোক মিলে এমন একটা কমিশন করা উচিত ছিল যে কারা কারা গত 15 বছরে বিচার বিভাগকে ধ্বংসের দ্বার প্রান্তে বা ধ্বংস করেছে। এই ব্যাপারে তো কারো দ্বিমত নাই, সাংবিধানিক প্রতিষ্ঠান সবগুলোকে ভেঙে দিয়েছিল। এবং সেই কমিশন করে কারা কারা দায়ী, সব সাবেক প্রধান বিচারপতিদের নর্মাল ইন্টারভিউ নেওয়া, যে কেন আপনি এই রায় দিয়ে বা এইভাবে বিচার বিভাগকে কলুষিত করেছেন, আন্ডার কোয়ার্স সিচুয়েশন নাকি নিজেরাই বেনিফিট পাওয়ার জন্য। এবং তার পরিপ্রেক্ষিতে যারাই বিচার বিভাগ ধ্বংস করার কাজে নিয়োজিত ছিল, সে আইনজীবী হোক, বিচারপতি হোক, সচিব হোক বা যেই হোক, মন্ত্রী হোক,
তাদের বিরুদ্ধে আমাদের সংবিধানের, মাফ করবেন, আর্টিকেল 7 অনুচ্ছেদ 7 অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা করা, যারাই দায়ী, তাহলে সেইটা একটা টেকসই বিচার হবে। আজকে খুব সম্ভবত না, হ্যাঁ, জয়পুরহাট জেলায় গণশুনানিতে দুদকের সম্মানিত চেয়ারম্যান সাহেব বলেছে যে সম্প্রতি যে বেগম জিয়ার সম্ভবত সাবেক এপিএস একজন ব্যুরোক্র্যাট ABM আব্দুল সাত্তার যে বলেছে যে বর্তমান সরকারের 8 জন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি, তো আমাদের দুদকের চেয়ারম্যান সাহেব বলেছেন যে সে উপদেষ্টা হোক আর যত প্রভাবশালী হোক, আমরা ইনকোয়ারি করব। তা আমি এটা শুধু বক্তব্যে দেখতে চাই না, আমি এটা দেখতে চাই যে অনুসন্ধান হোক। এবং আমি আরো একটা দেখতে চাই, এই যে এই অন্তর্বর্তী সরকারের আমলে সমস্ত সাংবিধানিক এবং রাষ্ট্রীয় প্রশাসনিক পদে যারা নিয়োগ পেয়েছেন, সমস্ত পদে রাষ্ট্রের A to Z, তারা সম্পদের একটা হিসাব দিক যে এই 12 মাসে তাদের সম্পদ কত হয়েছে, আর যেদিন 8ই আগস্ট এই সরকার গঠন হলো সেই পরের দিন থেকে বিভিন্ন পদে যারা নিয়োগ পেল তাদের সম্পদ কত হয়েছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন নির্বাচন হওয়া না হওয়ার চেয়ে যে সুশাসন গণতন্ত্র আমরা পাইনি। এবং আমি তো বলবো যে আমার মুক্তিযোদ্ধা পিতার সঙ্গে আলাপ করছিলাম যে আমরা বাপ বেটা মিলে এই দিয়ে হ্যাট্রিক হলো আমাদের স্বপ্ন বিপর্যয়, স্বপ্ন ভঙ্গের। 72-এ আমি খুবই ছোট, আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম অংশগ্রহণ করে গর্বের সঙ্গে 72-এ ঘটনাক্রমে ভোলাতে ইব্রাহিম খলিল সাহেবের বাড়ি, যেখানে ওইটাই স্বাধীন বাংলাদেশে প্রথম ভোলার SDO হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। 72-এ যে স্বপ্নভঙ্গ বঙ্গবন্ধু ব্যর্থ করেছিল জাতিকে, 3 জোটের রূপরেখা আমি আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আফসারি ভাই একমত হবেন সবাই, 3 জোটের যে রূপরেখা ছিল, এবং আমি তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের একজন সক্রিয় কর্মী, সর্বদলীয় ছাত্র ঐক্যের যে 10 দফা ছিল, 91 থেকে 91 সরকার সহ সকল সরকারগুলো যদি ওই 3 জোটের রূপরেখা এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের 25% দফা বা 20%ও নিজেরা যে অঙ্গীকার করেছিল সেটা যদি বাস্তবায়ন করত, তাহলে আমার এত রক্তক্ষয় হতো না, এবং এই আমরা গত 15 বছরে যে ফ্যাসিবাদ মোকাবেলা করেছি সেটা করতে হতো না। যে জন্যই আমার শেষ কথা হচ্ছে, বাংলাদেশের জনগণ নাগরিক হিসাবে থাকতে হবে। দল করতেই পারে, কিন্তু দলদাস, দল অন্ধ, আমরা সেই রাজনৈতিক দল দেখতে চাই যে দলের প্রান্তিক কর্মী তার দলের মূল নেতা নেত্রীকে প্রশ্ন করবে, আপনি যে এত বিলাসবহুল জীবনযাপন করেন, আপনার পেশা কি? আপনি যে চিকিৎসার জন্য সর্দি হলেই সিঙ্গাপুরে যান, আপনার ইনকামের উৎস কি? এটি যেদিন বলতে পারবে, এবং নাগরিক যতদিন দলদাস না হয়ে নাগরিক থাকবে, ততক্ষণই গণতন্ত্র সচল থাকবে। আমি শেষ কথা বলে শেষ করি। ভারতের একজন দলিত নেতা, অর্থাৎ খুবই, হিন্দুরা তো জাত মানে খুবই নিম্ন জাতের, যারা এক টেবিলে বসে খেতে পারত না, সেই নিম্ন জাতের দলিত একজন ব্যক্তি ব্যারিস্টার হয়েছিল। মহাত্মা গান্ধীজি নেহেরুকে অনুরোধ করে তাকে স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী বানিয়েছিল। সারা বিশ্বের একজন জুরিস্ট হিসাবে খ্যাতি বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। ওনার একটা বিখ্যাত কথা আছে, সেই 1950 সালে বলেছিল, রাজনৈতিক দলের নেতা কর্মী, সংগঠক, বুদ্ধিজীবী কর্মীরা যখন তাদের নেতা নেত্রীদেরকে দেবদেবীর মতো শ্রদ্ধা করবে, প্রণাম করবে, গণতন্ত্রের পচন সেখান থেকে শুরু। নেতা নেত্রীদের ভালোবাসবে, কিন্তু প্রশ্ন করার অধিকার রাখবে। অর্থাৎ আমরা যেন প্রশ্ন করা বন্ধ না করি, বিশেষ করে ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। ক্ষমতাকে আপনি যত প্রশ্ন করবেন তত ক্ষমতা ব্যালেন্সে থাকবে, না হলে ডিক্লারেশন দিয়ে গণতন্ত্র হয় না। গত 54 বছরে তার প্রমাণ। ধন্যবাদ।